আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় পড়াবো আমরা, ক্লাস সিক্সের। তো ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। তো সাম্রাজ্য বিস্তার, সাম্রাজ্য কী, সম্রাটকে, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে, এইসবগুলোই আমরা পড়াবো আজকে। তো প্রথমে বলি যে সাম্রাজ্য কী। তো সাম্রাজ্য কী, তো সাম্রাজ্য কী এটাই তো আমি সহজ ভাষায় বলি। তাহলে বলতে গেলে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্য কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটি সাম্রাজ্য কয়েক লক্ষ জনগণ থাকবে, আর অনেকগুলি রাজ্য জুড়ে একটি বড় শাসন এলাকা হয়। সেই বড় শাসন এলাকায় হলো সাম্রাজ্য। তাহলে সাম্রাজ্য কি বোঝা গেল? সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনি হচ্ছেন সম্রাট। আমরা আগে বললাম সম্রাটকে, তো সম্রাটকে এটা বুঝিয়ে দেই। তো সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনি হচ্ছে সম্রাট। সম্রাট মানে বড় রাজা। যে রাজা অনেক জনগণ ও অঞ্চলকে শাসন করেন, তিনি হচ্ছেন সম্রাট। তার শাসনের এলাকায় তার কথাই হচ্ছে শেষ কথা। তিনি রাজাদের রাজা, অর্থাৎ রাজা ধীরাজ, রাজা প্লাস অধিরাজ সমান রাজাধিরাজ। তবে সম্রাট যদি মহিলা হন তখন তাকে বলা হয় সাম্রাজ্ঞী। তো সে যাই হোক, সাম্রাজ্য তৈরি হয় যুদ্ধ করে। ধরা যাক একজন রাজা যুদ্ধ করে অন্য রাজাদের হারিয়ে দিল, তারপর সব রাজ্যগুলি এক এক করে বড় শাসন এলাকা তৈরি হলো, তাকে আমরা সাম্রাজ্য বলবো। সেই জয়ী রাজা একটা বড় যজ্ঞ করে বিরাট উপাধি নিতেন। তখন তার চেয়ে শক্তিশালী আর কেউ থাকলো না, আর তিনি হয়ে গেলেন সম্রাট। সর্বক্ষেত্রে যদিও রাজা যজ্ঞ করে সম্রাট হতেন না। তাহলে এই হচ্ছে সাম্রাজ্য এবং সম্রাট। তো ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে? কিভাবে সাম্রাজ্য তৈরি হলো আমরা বলি। সাম্রাজ্য তৈরি, কিভাবে সাম্রাজ্য তৈরি হয়েছিল আমরা আগেই জেনেছি। 16টি মহাজন পদের কথা। এই এক একটা মহাজন পদ ছিল এক একটি রাজ্য। মগধ জনপদের পরপর 3টি রাজবংশ রাজত্ব করেছিল। সেই সব রাজারা অন্যান্য মহাজন পদের বেশিরভাগকে নিজেদের দখলে আনেন। শেষ পর্যন্ত মগধকে ঘিরেই ভারতে প্রথম সাম্রাজ্য তৈরি হয়, যার নাম মৌর্য সাম্রাজ্য। কি সাম্রাজ্য? মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য। তো মৌর্য সাম্রাজ্য বলার আগেই, মৌর্য সাম্রাজ্যের আগে ভারতবর্ষে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশ অভিযান করেছিলেন। সেটা সম্পর্কে আমরা বলবো একটু। খ্রিস্টপূর্ব 327, খ্রিস্টপূর্ব 327 থেকে 26 খ্রিস্টপূর্বাব্দ, এই খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন গ্রিসের ম্যাসিডনের শাসক আলেকজান্ডার। উপমহাদেশের বিভিন্ন ছোট বড় শাসকদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এর মধ্যে একটা বিরাট যুদ্ধ হয়েছিল। এর মধ্যে একডালার পৌরস বা রাজা পুরুষ সঙ্গে তার যুদ্ধ ছিল সব থেকে বিখ্যাত।
পুরু রাজত্ব ছিল ঝিলাম ও চেনাব নদীর দুটির মাঝের অঞ্চল। কি ঝিলাম আর চেনাব। বিরাট সেনাবাহিনী নিয়ে পুরো আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামেন, কিন্তু গ্রিক বাহিনীর কাছে শেষ পর্যন্ত পুরো হেরে যান। তবু তার বীরত্বকে গ্রিকরা সবাই কিন্তু সম্মান করে। প্রায় 3 বছর আলেকজান্ডার উপমহাদেশে ছিলেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 325 অব্দে তিনি বাহিনী সমেত ফিরে গিয়েছিলেন। পশ্চিম এশিয়ায় ফেরার পথেই ব্যাবিলনে তার মৃত্যু হয়েছিল। তো ভারতীয় উপমহাদেশে পাঞ্জাব পর্যন্ত আলেকজান্ডার এগিয়েছিলেন, গঙ্গা উপত্যকার দিকে তিনি এগোননি। তবে আলেকজান্ডার অভিযানের ফলে উপমহাদেশের উত্তরে ছোট ছোট শক্তিগুলির ক্ষমতা আস্তে আস্তে কমতে লেগেছিল। তার ফলে খ্রিস্টপূর্ব 320 অব্দ নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সাম্রাজ্য গড়ে তোলা সহজ হয়। তো পাঞ্জাব ও উত্তর পশ্চিম অঞ্চলে অনেকেই সহজেই মৌর্যদের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল। এবার আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে একটু জেনে নেব। তো মৌর্য সম্পর্কে আমরা জানব। তো মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে হবে, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো চন্দ্রগুপ্ত মৌর্য 25 বছর বয়সে নন্দ সম্রাট ধননন্দকে সিংহাসনচ্যুত করে পাটলিপুত্র দখল করেন 321 খ্রিস্টপূর্বাব্দে। কত? 321 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখল করার ক্ষেত্রে কৌটিল্য বা চাণক্য তাকে সাহায্য করেছিল। তো 312 খ্রিস্টপূর্বাব্দে তার সাম্রাজ্য নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মুদ্রা রাক্ষসের একটি টিকাকার দণ্ডিরাজের ব্যাখ্যা অনুসারে নন্দরাজা দাসী মুরার গর্ভে চন্দ্রগুপ্তের জন্ম হয়। এই জন্য তার উপাধি হয়েছিল মৌর্য। মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্তকে বৃষল বা কুলহীন বলে অভিহিত করা হয়েছিল। বৃষল বা কুলহীন বলে অভিহিত করা হয়েছিল। মহাপরিনির্বাণ সূত্র অনুসারে চন্দ্রগুপ্ত ছিলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার পিপল্লী বনের ক্ষত্রিয় বংশের সন্তান। জনগ্রন্থ পরিশিষ্ট পর্বণের চন্দ্রগুপ্তকে ময়ূর পোশাক গ্রামের নায়কের দ্রোহিত্র বলা হয়েছিল। তক্ষশিলা অধিবাসী ব্রাহ্মণ কৌটিল্য বা চাণক্য সেই সময় চন্দ্রগুপ্তকে পাটলিপুত্র নিয়ে আসেন। তো রাজনীতি, যুদ্ধবিদ্যা সুশিক্ষিতই করে তোলেন। 305 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস তার নিকটের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। তো শেষ জীবনে দেখা গেছে জৈনশাস্ত্র পরিশিষ্ট পর্বণ অনুযায়ী জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। তো তার শেষ জীবনে জৈন পণ্ডিত দ্রেববাহুর সঙ্গে মহীশূরের শ্রবণবেলা গোলায় যান এবং সেখানেই অনশন করে প্রাণত্যাগ করেছিলেন। ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপয়িতা ছিলেন চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা বলতো মুক্তিদাতা। কি বলতো? মুক্তিদাতা। মুক্তিদাতা বলা হতো তাকে। ঠিক এর পরে পরেই চন্দ্রগুপ্ত মৌর্যের পত্নী দুর্ধারার পুত্র বিন্দুসার 300 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন। তো বিন্দুসার উপাধি ছিল অমিত্রাঘাত। কি উপাধি ছিল তার? অমিত্রাঘাত। এই অমিত্রাঘাত শব্দের অর্থ কি? অমিত্রাঘাত মানে হচ্ছে শত্রু নিধনকারী।
বিন্দুসারের সময় দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তৃতি ঘটে। তিব্বতীয় বৌদ্ধ পণ্ডিত তারানাথ ষষ্ঠ শতকে ভারত পরিভ্রমণ করেন। তারানাথের মতে বিন্দুসার 16টি রাজ্য জয় করেছিলেন। বিন্দুসার যুবরাজ অশোককে তক্ষশিলা প্রজাদের বিদ্রোহ দমন করতে পাঠিয়েছিলেন। তিনি সিরিয়ার গ্রিক রাজা প্রথম অ্যান্টিগসের কাছে এক পত্র সে পাঠিয়েছিলেন। বিন্দুসারের দরবারে ড্যানম্যাক্স নামে এক রাজদূতকে পাঠানো হয়েছিল। তারপর মিশরের আমলে পেট্রোক্লেস নামে এক গ্রিক নাবিক ভারত মহাসাগর অভিযান করে বাহাদুরত্ব জোগাড় করেছিলেন। তো সে যাই হোক, এটুকুই তার ইতিহাস। এবার আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এবং বিন্দুসার সম্পর্কে বললাম। অশোক সম্পর্কে আমরা একটু জেনে নেব। মৌর্য সম্রাট অশোক। তো মৌর্য সম্রাট অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। সিংহাসনে বসার 4 বছর পর 269 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়। সালটা অবশ্য মনে রাখতে হবে, 269 খ্রিস্টপূর্বাব্দ। 269 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়েছিল। রাজ্যাভিষেকের 8 বছর পর অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ বা উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের অংশবিশেষ জয় করেছিলেন। অশোকের উপাধি, তার অপর নাম প্রিয়দর্শী। 1915 খ্রিস্টাব্দে অশোক তার মাস্কি শিলালেখ থেকে প্রিয়দর্শী নামটা পাওয়া গিয়েছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থ দীপবংশ মহাবংশ থেকে জানা যায় অশোক তার 99 জন ভাইকে হত্যা করেন। অশোকের বড় ভাই ছিলেন সুসীমা, ছিলেন তক্ষশিলা শাসনকর্তা, আর একমাত্র ছোট ভাই তিস্যকে তিনি হত্যা করেননি। অশোকের মাতার নাম ধর্মা সুভাদ্রিঙ্গি। তবে এলাহাবাদ লিপি অনুসারে অশোকের একাধিক পত্নী ছিল। প্রথমা পত্নী ছিলেন দেবী, দ্বিতীয় নাম ছিল কারুবক্ষী। তো সে যাই হোক, অতটা আমাদের জানার দরকার নাই। তো অশোকের প্রধান স্তম্ভলিপির সংখ্যা 60টা ছিল। 14টি লিপির প্রাপ্ত 10টি স্থান হচ্ছে কলসি, গিরনার, সোপারা, ঢলি, যোগদত্ত, ইরাগুড়ি, সানতি, মানসেরা আর সারাজগুড়ি এবং কান্দাহার। তো সে যাই হোক, অশোকের 3টি প্রধান শিলালিপি ছিল মাস্কি, দত্তপু এবং নিত্তুরি। এই ছিল তার অপ্রধান 3টে শিলালিপি। তো সে যাই হোক, অশোকের সবচেয়ে ছোট স্তম্ভলিপি হচ্ছে রুমিন্দাই এবং সবচেয়ে প্রাচীন স্তম্ভলিপি হচ্ছে লরিয়ানন্দগড় এবং কুহুলা, এগুলাই। তো সে যাই হোক, সম্রাট অশোকের সমাতেই এক গ্রিক দূত এসেছিলেন, তার নাম হচ্ছে মেগাস্থেনিস, যিনি চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন। তো মেগাস্থেনিস কাবুল এবং পাঞ্জাব সে দখল করেছিলেন এবং একটি বিখ্যাত গ্রন্থ লিখে গেছিলেন ভারত সম্পর্কে, যার নাম হয়েছে ইন্ডিকা গ্রন্থ। তবে দুর্ভাগ্য আমাদের এটাই, ইন্ডিকা গ্রন্থটা পাওয়া যায়নি। তো সেটা অবলুপ্তির পথে। ইন্ডিকা মানে গ্রন্থটা, অন্যান্য বই লেখা আছে যে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা, তবে ইন্ডিকা গ্রন্থটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
এবার আমরা একটুকু জেনে নেব অর্থশাস্ত্র সম্পর্কে। তো কৌটিল্য যে চন্দ্রগুপ্ত মৌর্যে তাকে সিংহাসনে বসার জন্য অনেকটাই সাহায্য করেছিল, তো তার একটা বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। সে অর্থশাস্ত্র সম্পর্কে আমরা একটুকু জেনে নেব। অর্থশাস্ত্র কি? সে অর্থশাস্ত্র কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। তো অর্থশাস্ত্রের রচনা শুরু হয়েছিল 350 খ্রিস্টপূর্বাব্দে। কত? 350 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। তো কৌটিল্যের আসল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। পুঁথিটি 1904 খ্রিস্টাব্দে, মতান্তরে 1905, মহীশূরের পণ্ডিত শ্যামশাস্ত্রী আবিষ্কার করেন। কৌটিল্যকে ভারত ইতিহাসের মেকিয়াভেলি বলা হয়। তাহলে কৌটিল্যকে ভারত ইতিহাসের মেকিয়াভেলি বলা হয়। এবার আমরা অশোকের ধম্ম সম্পর্কে জেনে নেব। কি অশোকের ধম্ম? অশোকের ধম্ম কি? সে অশোকের ধম্ম ছিল। সম্রাট অশোক ধম্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়, তবু ধম্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মেই নেই। এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথা। আসলে ধম্ম কতগুলি সামাজিক আচরণের উপর বেশি জোর দেওয়া হয়েছে। কি সেই সামাজিক আচরণ? যেমন হিংসা না করা, এটাই তার ধম্মের মূল কথা ছিল। প্রাণী হত্যা বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল বা জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার, মাছ ধরা, তারপরে এই সব বিষয়ের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অশোক ঘোষণা করেছিলেন যে এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্য কথন, এইসব আচরণের কথা ধম্মে বলা হয়েছিল। আবার বাবা মা, গুরুজনদের মেনে চলা বা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করে চলা, এই সবগুলো তার ধম্মের মধ্যে ছিল বা ধম্ম কথাই ছিল। এই উপদেশগুলি বিশেষ করে জানানো হয়েছিল সব মানুষের। অশোক তার ধর্মের কথা বলেছিলেন। অশোক প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি প্রজাদের পিতামাতাকে মান্য করতেন। তাই সম্রাটের এই ধম্ম অর্থাৎ তার নিজস্ব সৃষ্টি ধর্ম, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সঙ্গে তার কোনো মিল নাই। এটাই তার ধর্ম কথা। তো আমরা পরবর্তী ভিডিওতে আর একটা ভিডিও দিলেই এই ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে যাবে, যেটা পড়ে আছে সাতবাহন এবং কুষাণ। তোমরা এই ভিডিওতে যেটা বললাম একটু রিভাইজ করে দেই। সাম্রাজ্য কি, সম্রাটকে, কিভাবে সাম্রাজ্যের সৃষ্টি হয়েছিল, মৌর্য সাম্রাজ্য কিভাবে হলো, মৌর্য সাম্রাজ্যের যেসব শাসকগণ আছে তার সম্পর্কেও আমরা আলোচনা করলাম, এবং গ্রিক বীর আলেকজান্ডার, মেগাস্থেনিস, তার ইন্ডিকা গ্রন্থ, তারপরে সম্রাট অশোক, এইসব সম্পর্কে আমরা এই ভিডিওতে দিলাম। এবার আমরা পরবর্তীতে সাতবাহন এবং কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।